স্বায়ত্তশাসন ব্যবস্থা কাকে বলে? এক কথায় স্বায়ত্তশাসন বলতে বোঝায় সেই ব্যবস্থা যেখানে উপযুক্ত ও বিধিসম্মত প্রতিষ্ঠানসমূহ কর্তৃক ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে শাসন কার্যাদি পরিচালিত হয় এবং সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসকারী অতি সাধারণ ব্যক্তিও শাসন কার্যে অংশীদারিত্বের সুযোগ পায়। স্বাধীন ভারতে সংবিধান প্রবর্তনের পরবর্তীকালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তনের পর কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে 1957 খ্রিস্টাব্দের বলবন্ত রায় মেহতা কমিটি। এই কমিটির সুপারিশ অনুসারে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তথা স্বায়ত্তশাসন ব্যবস্থার পক্ষে রায় দেয়। এখন আমরা জানব 73তম সংবিধান সংশোধন আইন 1992। 1992 সালে পার্লামেন্ট 73তম সংবিধান সংশোধন আইন প্রণয়ন করে এবং 1993 সালের 1 জুন থেকে তা কার্যকর হয়। এই সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মধ্যে পঞ্চায়েত শীর্ষক পার্ট 9 অংশটি সংযোজিত হয়েছে সংবিধানের মধ্যে। এখন আমরা জানব 74তম সংবিধান সংশোধন আইন 1992। 1992 সালে পার্লামেন্ট 74তম সংবিধান সংশোধন আইন প্রণয়ন করে এবং 1993 সালের 1 জুন থেকে তা কার্যকর হয়। এই সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মধ্যে পৌরসভা শীর্ষক পার্ট 9A অংশটি সংযোজিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম পঞ্চায়েত এই ব্যবস্থাটা উল্লেখ আছে 73তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে, আর পৌরসভা এই অংশটা সংযোজিত হয়েছে 74তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে। নেক্সট, 1978 খ্রিস্টাব্দে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার প্রচলন করা হয়। পরবর্তী সময়ে 1992 খ্রিস্টাব্দের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হয়। 1992 সালে 73তম ও 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ও পৌরসভার গঠন, নির্বাচন বিষয়ক বক্তব্য সংবিধানের একাদশ তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রিপুরার স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাটি গ্রামীণ এলাকায় গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান অর্থাৎ রুরাল লোকাল বডিজ এবং শহর এলাকায় পৌর স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান অর্থাৎ আরবান লোকাল বডিজ নামে পরিচিত। গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে স্বশাসন বহির্ভূত জেলা পরিষদ এলাকা অর্থাৎ নন এডিসি এরিয়া, আরেকটা হচ্ছে স্বশাসিত জেলা পরিষদ এলাকা অর্থাৎ এডিসি এরিয়া। স্বশাসন বহির্ভূত জেলা পরিষদ এলাকার মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েত, যেটা গ্রাম স্তরে কাজ করে, পঞ্চায়েত সমিতি যেটা ব্লক স্তরে কাজ করে, এবং জেলা পরিষদ যেটা জেলা স্তরে কাজ করে। এরপর আছে স্বশাসিত জেলা পরিষদ এলাকা, যেমন জেলা পরিষদ, আঞ্চলিক অফিস, উপ আঞ্চলিক অফিস, গ্রাম কমিটি, এগুলো আছে এডিসি এরিয়ার মধ্যে। পৌর স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা স্বশাসিত পৌর পরিষদ আর একটা হচ্ছে নগর পঞ্চায়েত। 1992 খ্রিস্টাব্দের পৌর আইনের সঙ্গে সাযুজ্য রেখে ত্রিপুরা সরকার 1994 খ্রিস্টাব্দে ত্রিপুরা পৌর আইন প্রণয়ন করে। পরবর্তীকালে 2000 খ্রিস্টাব্দে এই পৌর আইনটি সংশোধন করা হয়। সংশোধিত পৌর আইন অনুসারে ত্রিপুরা স্থানীয় পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থাকে 3টি স্তরে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে পৌর নিগম অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন, পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যাল কাউন্সিল এবং নগর পঞ্চায়েত। নেক্সট, ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বর্তমান, যেগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। 1687 খ্রিস্টাব্দে মাদ্রাজে প্রথম মাদ্রাজ পৌর প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এরপর আছে 1962 সালের মে মাসে প্রথম বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে জিরানিয়া অঞ্চলে গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়। স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত আইন অনুসারে কোনো একটি মৌজা বা তার অংশ অথবা পরস্পর সংলগ্ন কয়েকটি মৌজার সমষ্টি বা তাদের অংশসমূহকে নিয়ে একটি গ্রাম গঠিত হবে। রাজ্য সরকার প্রতিটি গ্রামের জন্য গ্রামের নাম অনুসারে গ্রাম পঞ্চায়েত গঠন করে। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের গঠন। যেসব গ্রামবাসী বিধানসভার ভোটদাতা হিসেবে তালিকাভুক্ত তারা গোপন ভোটদান পদ্ধতির মাধ্যমে সরাসরি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নির্বাচিত করতে পারে। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা কমপক্ষে 5 এবং সর্বাধিক 30 হতে পারে। ত্রিপুরার বিধানসভার ভোটদাতারা গ্রাম পঞ্চায়েত সদস্যদের নির্বাচিত করতে পারবে এবং অনধিক 15 এবং সর্বনিম্ন 9 জন নির্বাচিত সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। এখানে আপনারা মনে রাখবেন, শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রে অনধিক 15 এবং সর্বনিম্ন 9 জন নির্বাচিত সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা আলাদা হতে পারে। এরপর
কোনো গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা কত হবে তা ত্রিপুরা সরকার নিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক স্থির করে দেবেন। পঞ্চায়েত আইনে তফসিলি জাতি ও উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। গ্রাম পঞ্চায়েতে 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল। 1992 সালের পঞ্চায়েত আইন অনুসারে গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ 5 বছর। এখানে আপনারা মনে রাখবেন 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনে পঞ্চায়েত আইন প্রণীত হয়, কিন্তু এটা কার্যকর হয় 1993 সালের 1 জুন। এরপর একবার গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হলে তাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারিত করার ক্ষমতা গ্রাম পঞ্চায়েত বা ভোটদাতাদের নেই। শুধুমাত্র মহকুমা শাসক তাদের বিভিন্ন কারণে অথবা ফৌজদারি দণ্ডবিধিতে দণ্ডিত হলে বা পরপর 3টি বৈঠকে অনুপস্থিত হলে অথবা প্রদেয় কর বা ফি না দিলে অপসারিত করতে পারে। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও কর্তৃক আহত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভায় সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে প্রধান এবং অন্য একজনকে উপপ্রধান পদে নির্বাচন করেন। প্রধান ও উপপ্রধান সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের সাধারণ মেয়াদ 5 বছর। প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধান প্রধানের যাবতীয় কাজকর্ম সম্পাদন করেন। পঞ্চায়েত আইন অনুসারে প্রধান ও উপপ্রধান নির্দিষ্ট বেতন পেয়ে থাকেন। গ্রামসভা। গ্রামসভাটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের একটি অংশ। 73তম সংবিধান সংশোধনী আইনে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে। প্রতি মাসে গ্রাম পঞ্চায়েতের ন্যূনতম একটি বৈঠক আহ্বান করতে হয়। এই মাসিক বৈঠক ছাড়া তলবি সভা আহ্বানের ব্যবস্থাও আছে। 1/3 গ্রাম পঞ্চায়েত সদস্য উপস্থিত থাকলে সভার কোরাম হয়। কোরাম হচ্ছে একটি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার জন্য ন্যূনতম সদস্য সংখ্যা। এরপর প্রতিটি সভায় সভাপতিত্ব করেন প্রধান এবং তার অনুপস্থিতিতে উপপ্রধান। ভোট গ্রহণের সময় কোনো প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে সভাপতি একটি নির্ণায়ক ভোট দিতে পারেন। তবে প্রধান বা উপপ্রধানকে অপসারিত করার জারির ভিত্তিতে আহত সভায় সভাপতির কোনো নির্ণায়ক ভোট থাকে না। নেক্সট, গ্রাম সংসদ। গ্রাম সংসদও গ্রাম পঞ্চায়েতের একটি অংশ হিসেবে কাজ করে। প্রতিটি নির্বাচন ক্ষেত্রে একটি করে গ্রাম সংসদ গড়ে উঠবে। গ্রাম সংসদের সভা প্রধান কর্তৃক আহূত হবে। বছরে 2 বার সভা অনুষ্ঠিত হবে। তাছাড়া জরুরি সভাও আহ্বান করা যাবে। 1/10 সদস্যের উপস্থিতিতে কোরাম হয়। গ্রাম সংসদের প্রধান কাজগুলি হল গ্রামের অর্থনৈতিক বিকাশের নীতি নির্ধারণ, সে অনুযায়ী পরিকল্পনা রচনা, দরিদ্র দূরীকরণ, কর্মসূচির জন্য উপকৃত ব্যক্তিদের তালিকা রচনা করা। তাছাড়া বেনিফিশিয়ারি কমিটি গঠন করা হচ্ছে গ্রাম সংসদের প্রধান কাজ। এখন আমরা জানব গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎসগুলি সম্পর্কে। গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস হল কেন্দ্র সরকার, রাজ্য সরকার, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি কর্তৃক আর্থিক অনুদান সাহায্য। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবশ্য পালনীয় কর্তব্য, এরপর হচ্ছে অন্যান্য কর্তব্য, এরপর হচ্ছে ইচ্ছাধীন কর্তব্য।